টিকিটে কালোবাজারি, সবকিছুতে কালোবাজারি। কোন দেশে বাস করতেছি আমরা? রাত পোহালেই বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার। বিমানবন্দরে বাংলাদেশি কর্মীদের দীর্ঘ লাইন। কিছুক্ষণের মধ্যেই কুয়ালালামপুরে ছেড়ে যাবে বিশেষ ফ্লাইট। স্বপ্ন অধরাই থাকছে প্রায় ৩২,০০০ কর্মীর। কোনো নিউজ পাচ্ছি না যে আমরা আসলে যেতে পারবো কি যেতে পারবো না। আর 7 দিন আমায় বসে রাখছে দালাল। পাসপোর্ট হাতে দিয়ে কয় প্লেন টিকিট যে বসে তো 2 দিন বসে রয়েছে। টাকা পয়সা অনেক কিছু বিক্রি করে সংগ্রহ করছি, তো এখন আমাদের যাওয়া হচ্ছে না। আমাদের কিছু আছে না, আমরা তো নিঃস্ব হয়ে গেছি। ৬ লাখ টাকা দিয়েও এজেন্সির প্রতারণার শিকার অনেকেই। বিমানের ৩০,০০০-এর টিকিট ছুঁয়েছে লাখ টাকায়। কাউন্টারে আটকাইছে যে আপনার টিকিট নাম্বার নাই, টিকিট নাম্বার ছাড়া আমরা ঢুকবার দিব না। 30,000 35,000 টাকা দামে টিকিট নেওয়া হইতেছে 1,10,000 টাকা দিয়া। এখন টিকিটের জন্য আমাদের আরো এক্সট্রা 50,000 ডিমান্ড করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেনজিরের দেশে থাকা না থাকা নিয়ে গুঞ্জন। সাবেক আইজিপির লুটপাটের দায় সরকারেরই অভিযোগ বিএনপির। দুর্নীতিবাজ কেউ ছাড় পাবে না বলছে আওয়ামী লীগ। 2 দিন ধরে বিপদ সীমার ওপরে সুরমা কুশিয়ারা। সিলেটে তলিয়ে বাসা বাড়ি দোকানপাট থেকে ফায়ার স্টেশনও। পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ, যান চলাচল ব্যাহত। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, ঠিক তেমনি অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবক দেয়া স্বাস্থ্য অধিদপ্তরে এডিসের অভয়ারণ্য। লার্ভা মিললেও দায় এড়ানোর চেষ্টা কর্তাদের। ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার মার্জিয়া মোমো। সরাসরি যাচ্ছি তার কাছে। আগামীকাল 1 জুন ভোরের আলো যখন ফুটবে তার সঙ্গে সঙ্গে মালয়েশিয়ায় বন্ধ হবে বাংলাদেশের যে 3 যুগ ধরে থাকা যে শ্রমবাজার, সেই শ্রমবাজারটি বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রবেশের একেবারে অবরুদ্ধ হবে। অর্থাৎ মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া যে সময়টি, সেই সময়সীমার মধ্যে আজকে রাত 12টা নাগাদ বাংলাদেশি শ্রমিকরা সে দেশের প্রবেশ করতে পারবে। তবে এই শেষ সময়ে এসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে সকাল থেকে এখন পর্যন্ত যে পরিস্থিতি, সেখানে বিভিন্ন এজেন্সির মাধ্যমে যারা মালয়েশিয়া গভর্নমেন্ট যে সকল কর্মী রয়েছেন তাদের প্রতারিত হবার, তাদের কান্নায় কিন্তু এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাতাসে মিশেছে। বিশেষ করে 5 থেকে 6 লক্ষ এবং কেউ 7 লক্ষ টাকা খরচ করেও পেয়েছেন ভুয়া টিকিট। ইমিগ্রেশন থেকে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে সকাল থেকে এখন পর্যন্ত সন্ধ্যা নাগাদ একটি টিকিটের জন্য অপেক্ষা করছেন অনেক মানুষ, এবং তারা বলছেন বছরের পর বছর ধরে এজেন্সিদের এই ধরনের প্রতারণা হলেও সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয় রয়েছেন কিংবা সংস্থা, তাদের কিন্তু তারা নীরব দর্শকের ভূমিকায় পালন করছেন। আমরা যদি বলে রাখতে চাই যে আজকে সন্ধ্যা 7টা 15 মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজকে মালয়েশিয়ার উদ্দেশ্যে, মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে শেষ ফ্লাইটটি। অর্থাৎ 7টা 15-র এই ফ্লাইটটি বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট, যেখানে 271 জন যাত্রী তারা কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিবেন। এর পরপর কিন্তু আরেকটি রাত 11টা আরেকটি ফ্লাইটের কথা বলছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে সকাল এই 7টা 15 ফ্লাইটটি কিন্তু শেষ, কারণ ঢাকা থেকে মালয়েশিয়া পৌঁছতে 4 ঘন্টা সময় লাগে। অর্থাৎ রাত 12টার আগে যে সকল কর্মী তারা মালয়েশিয়ায় পৌঁছাবেন, শুধুমাত্র তাদেরকে গ্রহণ করবে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এরপর যারা যাবেন তাদের কিন্তু পুনরায় ফিরতি ফ্লাইটে ফিরিয়ে দেওয়া হবে। তো এক ধরনের ভোগান্তি, কান্না এবং অব্যবস্থাপনার মধ্য দিয়ে কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশের শেষ দিন নিয়ে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অন্য প্রসঙ্গ, দুর্নীতিবাজদের তথ্য সরকারের কাছে আছে, কেউই দুর্নীতি করে পার পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিদেশে যাওয়া কিংবা ব্যাংক থেকে টাকা সরানো নিয়ে জানা নেই বলেও জানান তিনি। এদিকে বিএনপির অভিযোগ সাবেক আইজিপির লুটপাটের দায় সরকারের।
সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আর সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির নেপথ্যে সরকারের দায় দেখছে বিএনপি। দলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণদুয়ার অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। আজকেও তলাবিহীন ঝুড়ি করে ফেলেছে সরকার। দলটির নেতারা বলেন, আজিজ ও বেনজিরের দুর্নীতি প্রমাণ করে দেশ লুটেরাদের দখলে। এই বাংলাদেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। এদের অপকর্মের দায় দায়িত্ব সরকারের উপর বর্তত। সেই সরকার প্রথমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, অথবা সরকারকে পদত্যাগ করতে হতো যদি সত্যিকার গণতন্ত্র থাকতো। এদিকে শুক্রবার আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বেনজির ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বেনজির আহমেদের বিষয়ে দুদক তদন্ত করছে, দোষী হলে ব্যবস্থা নেবেন আদালত। দুদক তদন্ত করছে। দুদক যদি মামলা করে আদালত ঠিক করবে, তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে, কিন্তু প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। আমি ঠিক জানি না, এটা দুদক বলছে, তারা টের পেয়েছে, দুদক সেটা প্রমাণ করবে। বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজদের তালিকা হলে প্রথমেই আসবে তাদের নেতাদের নাম। লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম লিখতে হবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি জামায়াত স্মার্ট বাংলাদেশের স্বপ্নকে ধ্বংস করতে ষড়যন্ত্র করেই যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। জিয়াউর রহমান ৭১-এর ঘাতকদের জেলখানা থেকে ছেড়ে দিয়েছিলেন, আবার সেই একই কায়দায় সেই বিএনপি জামাত আজকে ষড়যন্ত্রে বিভোর, গুজব ছড়াচ্ছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, ভারতের বিরুদ্ধে কথাবার্তা বলছে, আজকে দেশকে আবার ভয়াবহ একটা অস্থিরতার মধ্যে নিয়ে যেতে চাচ্ছে। যারা দেশের শত্রু, দশের শত্রু, জনগণের শত্রু, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সন্ধ্যার সময় আরো থাকছে। জমে উঠেছে কোরবানির পশুর হাট। ২ সপ্তাহ আগে মশলার বাজারে সিন্ডিকেটের কারসাজি, ঊর্ধ্বমুখী আদা, রসুন, পেঁয়াজ, এলাচ, লবঙ্গের দাম। ২ দিন ধরে বিপদ সীমার ওপরে বইছে সিলেটের সুরমা কুশিয়ারা নদীর পানি। তলিয়ে গেছে বাসা বাড়ি, দোকানপাট থেকে শুরু করে ফায়ার স্টেশনও। পানিবন্দী প্রায় ৩ লাখ মানুষ। এদিকে রাত থেকে বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে পানি কমতে শুরু করেছে। পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছে মানুষ। পাহাড়ি ঢলে গত 2 দিন ধরেই বিপদসীমার উপরে সুরমা কুশিয়ারার পানি। প্লাবিত হয়েছে সিলেটের গোয়েনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলা। পানিবন্দী নির্মাঞ্চলে লাখো মানুষ। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। দোকানপাটে পানি ঢুকে পড়ায় বিপাকে ব্যবসায়ীরা। এদিকে ঢলের পানি ঢুকে পড়েছে সিলেট নগরীর তালতলা ফায়ার স্টেশনেও। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ যানবাহন সহ আগুন নেভানোর যন্ত্রপাতি। ঘর দুয়ারে পুরো সম্পূর্ণ ঘরে উড়ে পানি উঠে আপনার একেবারে গরু থাকার মতো পরিস্থিতি না। 2 দিন পরে পানি ঢুকে যায়, বন্যা আইলেও পানির যন্ত্রণা, বাসার থাকা যায় না। খুব বিব্রতকর অবস্থায় আছি। আমাদের জরুরি জিনিসপত্রগুলো আমরা কিছু নিরাপদ স্থানে নিছি। গাড়িগুলো আমাদের দক্ষিণ সুরমা আলমপুর ফায়ার সার্ভিসে নিছি, আর জরুরি টানাটির জন্য 2টা এখানে রাখছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই পানিবন্দীদের জন্য 200 বস্তা শুকনো খাবার, 15 মেট্রিক টন চাল এবং 50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আর আশ্রয়ের জন্য 5 উপজেলায় 470টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রত্যেকটা উপজেলায় 15 টন করে চাল, 200 বস্তা শুকনো খাবার এবং 50,000 নগদ টাকা উপবরাদ্দ প্রদান করেছে। এদিকে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে পাহাড়ি ঢলের পানি কিছুটা কমতে শুরু করলেও সদর, বিশম্বপুর, ছাতক ও দুয়ারা বাজারের সীমান্তবর্তী 7টি নদী দিয়ে ঢলের পানি বয়ে যাচ্ছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, সিলেট। এ যেন বাতের নিচেই অন্ধকার। স্বাস্থ্য অধিদপ্তর এডিসের অভয়ারণ্য। ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন থেকে শুরু করে নগরের মানুষ সবাইকেই সবক দেয় তারা। প্রাক বর্ষাকালীন জরিপ নিয়ে মাঠ পর্যায়ে কাজ করলেও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে 2 সিটি কর্পোরেশন। কথায় আছে, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। ঠিক তেমনি অবস্থা এই স্বাস্থ্য অধিদপ্তরের। স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালীর এই নতুন ভবন থেকেই নিয়ন্ত্রণ করা হয় ডেঙ্গু পরিস্থিতি,
দেয়া হয় ডেঙ্গু নিয়ন্ত্রণের নানা গাইডলাইন। স্বাস্থ্যের যত রথী মহারথী আছে সবাই কিন্তু এখানে বসে অফিস করেন, অথচ ভবন থেকেই কিন্তু দেখা যাচ্ছে এডিস প্রজননের উত্তম চারণভূমি হিসেবে তৈরি করে রাখা হয়েছে। আর এই জায়গাটি এমন করে রাখা হয়েছে যাতে আসলে এখানে কেউ নেমে যে ওইখানের যে পানিটি রয়েছে বা জমা পানি রয়েছে সেই জমা পানিটি যে পরিষ্কার করবে তারও কোনো ব্যবস্থা নাই। অর্থাৎ কোনো ব্যাখ্যা দিয়েই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর তাদের এই দায় এড়ানোর সুযোগ রাখেনি। অধিদপ্তরের এই নতুন ভবনে বসেন মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক আর ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচি প্রকল্পের কর্মকর্তারা। শুধু কি এই কার্নিশ নাকি এই ভবনের অন্য কোথাও রয়েছে জমা পানিতে জন্ম নেয়া লার্ভার অস্তিত্ব? কৌতূহলী সময় সংবাদের ক্যামেরা ভবনের বেসমেন্টের পার্কিংয়ে। স্বাস্থ্য অধিদপ্তরে এবারে জরিপে উত্তর সিটি কর্পোরেশনের যে কয়টা ওয়ার্ড ঝুঁকিতে রয়েছে তার মধ্যে 20 নম্বর ওয়ার্ড একটি, এবং সেই 20 নম্বর ওয়ার্ডেই অধিদপ্তরের মূল ভবনটি অবস্থিত। এই ভবনের উপরের দশা তো দেখলাম, নিচে অর্থাৎ পার্কিংয়ে এসে এখানে যে চৌবাচ্চাটাতে পানি জমা আছে এবং তাতে যেন একদম মশার অভয়ারণ্য। আর একটু উকি দিলে খুব সহজেই বোঝা যাচ্ছে পুরো চৌবাচ্চার মধ্যে কিলবিল করছে লার্ভা। তো স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, অধিদপ্তর যে জরিপ করেছে সেই জরিপের কি অন্তর্ভুক্ত ছিল এই ভবনটি? এই অবস্থা অধিদপ্তরের পুরনো ভবনেও। পুরো পরিবেশ যেন উস্কে দিচ্ছে এডিসের বংশ বিস্তার। যদিও বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এডিস বাহক নিয়ন্ত্রণ কর্মসূচির প্রকল্পের এই কর্মকর্তা। আমরা সচেতন না তা বলা যাবে না, তবে আমাদের জাতি হিসাবে ধরেন আমরা এই যে বিল্ডিংয়ের যে কোপলাগুলো বললেন, এটা কিন্তু এই সর্বশেষ যে রিমালের ঘটনার এফেক্ট। এদিকে গত এপ্রিলে ডেঙ্গু বাহক এডিস নিয়ন্ত্রণে প্রাক বর্ষা জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা সিডিসি। এর আগে গণমাধ্যমকে জানিয়ে করলেও এবার জরিপ অনেকটা নিভৃতি সারেন তারা। গত মঙ্গলবার সেই জরিপের ফলাফলে 2 সিটির 18টি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে তুলে ধরা হয়। জরিপ মেনে 2 সিটি কর্পোরেশন কাজ শুরু করলেও এর মান নিয়ে প্রশ্ন তোলেন তারা। স্বাস্থ্য অধিদপ্তর আপনি যাবেন, দেখবেন যে তাদের পরিবেশ এত নোংরা করে রাখছে, হাজার হাজার ভাঙাচোরা গাড়ি ফালা রাখছে। নতুন ভবনটাও সেম থিং। ওনারা যেই পরিমাণ লার্ভার ঘনত্ব দেখিয়েছেন এই ওয়ার্ডগুলোতে, তাতে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু রোগীতে সয়লাভ হয়ে যাওয়ার কথা। দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করেছে সার্ভেতে এমন একজন ব্যক্তিকে সংযুক্ত করা হয়েছে, তিনি এই রিপোর্টকে ম্যানিপুলেট করতে পারেন বলে আমরা সন্দেহ করছি। চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 2810 জন আর মৃতের সংখ্যা 35। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভারতে 47 দিনের নির্বাচন প্রক্রিয়া শেষ হতে আর বাকি কয়েক ঘন্টা। কাল লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট হবে দেশটিতে। এবারে নির্বাচনী প্রচারণায় 543 আসন দখলের লড়াইয়ে দেশটির সব রাজনৈতিক দল মরিয়া। সবকিছু ছাপিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এখন শিরোনাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধ্যান। বিরোধীদের অভিযোগ, প্রচারের কৌশলে সুবিধা নিচ্ছে বিজেপি। সন্ধ্যার সময় ফিট হয়ে উঠছেন তাসকিন আহমেদ। নিউ ইয়র্কে বাংলাদেশ দলের অনুশীলনে ফুল রান আপে বোলিং করেছেন স্পিড স্টার। অন্যদিকে কিছুটা অস্বস্তিতে আছেন রিয়াদ। প্রথম দিন অনুশীলন শেষ না করেই উঠে যান তিনি। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। নিউ ইয়র্কে বাংলাদেশ দলের অনুশীলনে মধ্যমণি তাসকিন আহমেদ। গতি তারকার ইনজুরি যে চিন্তার ভাঁজ ফেলেছিল টিম ম্যানেজমেন্টের কপালে, এই ছবি দুটো কিছুটা হলেও স্বস্তি দিবে। প্রথম ম্যাচ থেকেই যে তাসকিনকে পাওয়া যাবে তা অনেকটা নিশ্চিত। অবশ্য নিউ ইয়র্কে বাংলাদেশ দলের প্রথম অনুশীলন সেশনটা বিশেষ ছিল অন্য আরও একটা কারণে। ড্রপ ইন পিচে প্রথমবারের মতো অনুশীলন করেছেন ক্রিকেটাররা। ব্যাটিং দেখে মনে হয়েছে তাতে ভালোভাবেই নিজেদের মানিয়ে নিয়েছেন লিটন, সাকিব, সৌম্যরা। অবশ্য নতুন করে একটা শঙ্কা দেখা দিয়েছে। অনুশীলনে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। বেশ পরে ব্যাটিং শুরু করা এই সিনিয়র ক্যাম্পেইনার বিসিবি চিকিৎসককে সঙ্গে নিয়ে মাঠ ছেড়ে যান অনুশীলন শেষের আগেই। ঝুঁকি এড়াতে ভারতের বিপক্ষে ম্যাচে নাও দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে। নিউ ইয়র্কে প্রথম অনুশীলন বাংলাদেশের নতুন অভিজ্ঞতা টাইগারদের। ড্রপ ইন পিচে প্রথমবারের মতো অনুশীলন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই পিচের সঙ্গে খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছে সাকিব, মাহমুদুল্লাহ, জাকের আলীরা। এখন দেখার বিষয় ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে কেমন করে শান্তর দল। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
টিকিটে কালোবাজারি, সব কিছুতে কালোবাজারি। কোন দেশে বাস করতেছি আমরা? রাত পোহালেই বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার। বিমানবন্দরে বাংলাদেশি কর্মীদের দীর্ঘ লাইন, ছেড়ে গেল শেষ ফ্লাইট। স্বপ্ন অধরায় থাকছে প্রায় ৩২,০০০ কর্মীর। বেনজিরের দেশে থাকা না থাকা নিয়ে গুঞ্জন। সাবেক আইজিপির লুটপাটের দায় সরকারেরই, অভিযোগ বিএনপির। দুর্নীতিবাজ কেউ ছাড় পাবে না বলছে আওয়ামী লীগ। এবং 2 দিন ধরে বিপদসীমার উপরে সুরমা কুশিয়ারা। সিলেটে তলিয়ে বাসা বাড়ি দোকানপাট থেকে ফায়ার স্টেশনও। পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ, যান চলাচল ব্যাহত। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। মৌটুসি, আপনাকে ধন্যবাদ। একটু পর জনপদের সময় নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন সময়।